এই মুহূর্তে যারা অনলাইনে আমাদের কথাগুলো শুনছেন এবং পরবর্তীতে শুনবেন তাদেরকে অনেক ধন্যবাদ এবং শুভেচ্ছা। অত্যন্ত দুঃখ ভারাক্রান্ত একটা মন মানসিকতা নিয়ে আপনাদের সামনে আসলে এই কথাগুলো বলছি। গতকালকে ঘুমিয়েছিলাম এই ছাত্রদের সামগ্রিক বিষয়ে খোঁজখবর নিয়ে রাত্র 4:30টার দিকে। সেই সময় নিজের গায়ে 103 ডিগ্রি জ্বর, নিজেই কিছুটা আসলে ওইভাবে পুরোপুরি সুস্থ না। তারপরেও বিশেষ করে সকাল থেকে এই যে আমাদের বিভিন্ন বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থীদের উপরে যে বর্বরোচিত হামলা এবং যে রক্তাক্ত পরিস্থিতি, যে সিনারিও, নারী শিক্ষার্থীদের কাপড় টেনে ছেঁড়া, নারী শিক্ষার্থীদের চুল ধরে দেয়ালের সাথে ধাক্কা মেরে কপাল ফাটিয়ে দেওয়া এবং শিক্ষার্থীদের পিটিয়ে কারো হাত ভাঙা, পা ভাঙা, থেতলে দেওয়া, মানে এমন একটা বর্বর পরিস্থিতি বাংলাদেশে আজকে তৈরি হয়েছে। এরকম পরিস্থিতি আসলে খুব কম দেশে দেখা যায়। কম দেশে বললে যে কোনো সভ্য দেশে বোধহয় এই ধরনের চিত্র দেখা যায় না। আমরা এই ধরনের কিছু ঘটনা দেখি যে ফিলিস্তিন ইসরায়েল এই সীমান্তে বিশেষ করে নিরীহ ফিলিস্তিনি জনগণের উপরে ইসরায়েলি বর্বর বাহিনী যেভাবে হামলা করে, পিটায়, লাইথায়, বুট দিয়ে পাড়ায়, সাংবাদিকরা ছবি তুলতে গেলে তাদের ক্যামেরা ভেঙে ফেলে, ঠিক একইভাবে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন এই কোটা সংস্কার আন্দোলনকারীরা সংগঠিত হচ্ছিল, তারা একত্রিত হচ্ছিল, জড়ো হচ্ছিল বিভিন্ন হল থেকে, বিভিন্ন ক্যাম্পাস থেকে, বিভিন্ন জায়গা থেকে এসে যখন টিএসসিতে কেউ কেউ মাইকে স্লোগান দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যে গিয়েছে, যেটা আমরা সেই সময় করেছিলাম যে শিক্ষার্থীদেরকে মিছিলে সম্পৃক্ত করার লক্ষ্যে। তো কেউ কেউ গিয়েছে হলে শিক্ষার্থীদেরকে মিছিল সহকারে নিয়ে আসার জন্য। সেখানে বিজয় 71 হলের মূলত শিক্ষার্থীদের মিছিল আনাকে কেন্দ্র করেই সংঘর্ষের সূত্রপাত হয়। পরবর্তীতে এই আন্দোলনকারীরা যেখানে ছিল ঢাকা বিশ্ববিদ্যালয় আইবি এর সামনে, মধুর ক্যান্টিনে, মল চত্বর, ঢাকা বিশ্ববিদ্যালয় ভিসি চত্বর, এমনকি টিএসসিতে ছাত্রলীগের যে সন্ত্রাসীরা, বিশেষ করে ঢাকা শহরের যে টোকাই এবং দুর্বৃত্ত মাদকাসক্ত লোকজনকে যে ভাড়া করে নিয়েছিল, এই তাদেরকে দিয়ে তখন এই শিক্ষার্থীদের উপর হামলা করে। শিক্ষার্থীরা তো প্রস্তুত ছিল না এই হামলাকে প্রতিরোধ করার জন্য। শিক্ষার্থীরা নিরস্ত্র এবং শান্তিপূর্ণভাবে আন্দোলন করে আসছে, কথা বলে আসছে, দাবি জানিয়ে আসছিল। কাজেই তারা হয়তো ভেবেছিল যে এখানে গণমাধ্যম আছে এবং এখন পর্যন্ত এই আন্দোলন ওইভাবে হামলা হয়নি, কাজেই হয়তো সাময়িক দু একটি ঘটনা হলে এটা থেমে যাবে। কিন্তু আজকে যে দফায় দফায় ধারাবাহিকভাবে যে হামলা হয়েছে এবং ঢাকার পাশাপাশি ঢাকার বাইরে চট্টগ্রামে, আপনার কুমিল্লাতে, আপনার এই যশোরে, বিভিন্ন জায়গায় ইতিমধ্যেই আপনার হয়তো সকল তথ্যচিত্র আমরা পাইনি। ঢাকা শহরে যে হামলা হয়েছে তাতে যে শিক্ষার্থী যারা মাঠে, যেমন ইতিমধ্যেই এই ছাত্র অধিকার পরিষদ সহ আন্দোলনকারী শিক্ষার্থী যাদেরকে আমরা চিকিৎসা দেওয়ার জন্য বিভিন্ন হসপিটালে পাঠিয়েছি, বিকজ এখন ঢাকা মেডিকেলে আপনারা দেখেছেন যে চিকিৎসা করতে গিয়েও কিন্তু ছাত্রলীগের সন্ত্রাসীদের হামলার শিকার হচ্ছে। সেখানেও ছাত্রলীগ তাদের উপরে বেপরোয়া আপনার আচরণ করছে, বেপরোয়াভাবে হামলা করছে। এখন এই যে ছাত্রলীগের চরিত্র, এটি কিন্তু নতুন না। এটা আমরা আপনার এই 2019 সালের 22শে ডিসেম্বর ডাকসুতে যখন হামলার শিকার হয়েছিলাম সে সময় দেখেছি, এমনকি এই 2018 সালেও কোটা সংস্কার আন্দোলনের সময় দেখেছি যে আমরা এই ছাত্রলীগের সন্ত্রাসীরা হাসপাতালের মধ্যে ডাক্তার সবকিছুকে উপেক্ষা করে, পুলিশ সেখানে তার মধ্যে হামলা করেছে। আমি এখানে যেহেতু অত আমাদের সিস্টেম নাই, আমি জাস্ট ছোট্ট একটা ভিডিও, অনেকে দেখেছেন ইতিমধ্যেই, তারপরেও আমি জাস্ট একটু দেখাচ্ছি যে যদি আর কি যতটুকু দেখা যায় যে ঢাকা মেডিকেলের ইমার্জেন্সিতে ঢুকে এইভাবে ছাত্রলীগে যে আপনার শিক্ষার্থীদেরকে এই যে হামলা মামলা করছে, পেটাচ্ছে, এমনকি যা আহতদের একজনের সাথে দুইজনের সাথে 4 জন এরকম যারা গিয়েছে তাদেরকে ধরে ধরে পেটাচ্ছে। ইভেন আমাদের কয়েকজন সহযোদ্ধা আহতদের চিকিৎসার খোঁজ খবর নিতে গিয়েছে, সেইখানেও তাদেরকে আপনার পেটানো হয়েছে, তাদের টাকা পয়সা রেখে দেওয়া হয়েছে, তাদের ঘড়ি মোবাইল অনেকে রেখে দেওয়া হয়েছে। তো এই যে ছাত্রলীগের এই সন্ত্রাসীদের এই যে চরিত্র, সেটা তো প্রধানমন্ত্রীর বক্তব্যের মধ্যে দিয়েই ফুটে উঠেছে যে যখন একজন রাষ্ট্রপ্রধান এই ধরনের আসলে অযৌক্তিক, অগ্রহণযোগ্য, অশালীন এবং কটূক্তি করেন যে ছাত্রদেরকে নিয়ে, যে এটা কি কোটা দেওয়া হবে মুক্তিযোদ্ধাদের নাতিপুতিদের না রাজাকারের নাতিপুতিদের। অবশ্যই মুক্তিযোদ্ধারা জাতির শ্রেষ্ঠ সন্তান, আমরা তাদের প্রতি সম্মান করি। আর এই আন্দোলন শুধু মুক্তিযোদ্ধা কোটা নিয়ে না, এই আন্দোলন সামগ্রিক সরকারি চাকরি, আধা সরকারি বেসরকারি চাকরিতে মেধাবীদের নিয়োগ লাভের জন্য একটা যৌক্তিক সংস্কারের বিষয়। এমনভাবে আওয়ামী লীগ বা সরকার বারবার কথাগুলো বলার চেষ্টা করে, মনে হয় যে আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের ঠিকাদার।
আওয়ামী লীগ তো মুক্তিযুদ্ধের ঠিকাদার না, এই দেশের প্রত্যেকটি মানুষই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, স্বাধীনতার সপক্ষের শক্তি। কিন্তু আওয়ামী লীগ যে একটা ইন্ডিয়ান হেজিমনি ক্রিয়েট করে, একটা বিশৃঙ্খলা বিভ্রান্তি তৈরি করে, একটা বয়ান তৈরি করে যে জাতিকে আপনার বিভক্ত করে রাখছে যে আওয়ামী লীগই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, আওয়ামী লীগ ছাড়া আর কেউ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি না, এইভাবে আজকে অন্যদেরকে যে ট্যাগ দেওয়া, প্রোপাগান্ডা চালানো, যে অপপ্রচার চালানো, এইটা আওয়ামী লীগ একেবারে মুক্তিযুদ্ধের পরপর থেকে করে আসছে এবং মুক্তিযোদ্ধারাই এটার প্রতিবাদ এবং প্রতিক্রিয়া জানিয়েছে। আপনারা দেখেছেন যে জিয়াউর রহমানের মতো একজন রণাঙ্গনের বীর মুক্তিযোদ্ধার সেক্টর কমান্ডার, তাকেও 400 টাকার মেজর বলে তুচ্ছ তাচ্ছিল্য করে, 400 টাকার মেজরের বাঁশির ফুতে দেশ স্বাধীন হয় নানান ধরনের কথাবার্তা বলে। তো এই যে মুক্তিযুদ্ধ নিয়ে প্রধানমন্ত্রীর তুচ্ছ তাচ্ছিল্য করা, কিংবা এই ছাত্র আন্দোলন, রাজনৈতিক আন্দোলন নিয়ে প্রধানমন্ত্রীর তুচ্ছ তাচ্ছিল্য করা, বাংলাদেশের একমাত্র নোবেল লরিয়েট সাবেক প্রধানমন্ত্রী তাদেরকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করা এবং অপমান অপদস্থমূলক কথাবার্তা, এই কথাবার্তাগুলো বলে বলে তিনি প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী জনাব এই আপনার আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি তার নেতাকর্মীদেরকে উগ্র এবং অসহিষ্ণু করে তুলছেন। যার ফলে আজকে আপনার দেখলাম, আপনারা তো দেখেছেন সোশ্যাল মিডিয়াতে, আমার ধারণা সবকিছু আসলে আপনাদের সামনে ইতিমধ্যেই আপনারা দেখতে পেয়েছেন। তো আমি জাস্ট 2-3টা ছবি একটু দেখাতে চাই। এই যে দেখেন যে নারী শিক্ষার্থীরা, এই যে নারী শিক্ষার্থীরা, এই যে ছাত্রলীগের পান্ডাদের যে অশালীন আচরণ এবং এই যে নারীদের শ্লীলতা হানি করা কিংবা তাদেরকে আপনার নানান ধরনের বাজে মন্তব্য করা, এই যে তখন তারা ইয়া করতেছিল, মানে একটু সেফটির জন্য চলে যাচ্ছিল। এই দেখেন যে মানে আমরা শুনেছি যে, এই ভাই আপনি একটু পরে ফোন দেন, আমি একটা লাইভে আছি, যে এখানে বারবার ফোন আসতেছিল, তো এই জন্য এই যে মানে দেখেন মেয়েটা, এখানে একটা মেয়ে না কয়েকটা মেয়েটা মাথা নিচু করে ওইদিকে চলে যাচ্ছিল, ওই মেয়েটার কানের ওইখানে আপনার লাঠি দিয়ে গুতাচ্ছে। মানে আমরা শুনেছিলাম যে 1971 সালে পাকিস্তানি হানাদার বাহিনী মুক্তিযোদ্ধাদেরকে নাকি আপনার ইয়ে করেছিল, বেয়নেট দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে অনেককে মেরেছে। তো এই যে মুক্তিযুদ্ধের কথা বলে আজকে এই শেখ হাসিনার লোকেরা, এই আওয়ামী লীগের এই তথাকথিত মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি আজকে সেই পাকিস্তানি হানাদার বাহিনীর এই কর্মকাণ্ডকে ফিরিয়ে এনেছে। এই যে দেখুন, এই যে এখানে একটা ছাত্র পড়ে গিয়েছে, পিটিয়ে মারছে, এই যে পিটাচ্ছে ইচ্ছা মতো কাঠ দিয়ে। এই যে একজন ছাত্র আপনার মাথা ফাটিয়ে দিয়েছে। আরে ভাই আপনাকে আমি একটু পরে ফোন দিচ্ছি, বারবার কেটে দিলে তো বুঝবেন একটা লোক ব্যস্ত আছে বা সমস্যা আছে, এই কারণে কেটে দিচ্ছে। তো এইখানে এইটা দেখেছেন। তারপরে আপনার এই যে দেখেন যে আমরা 2004 সালের দিকে বা বিশেষ করে আওয়ামী লীগ যেই বিষয়টি সবসময় সামনে আনে, 21শে অগস্ট গ্রেনেড হামলার সময় দেখেছিলাম এই রকমের মানুষ আহত পড়ে রয়েছে, কেউ নিহত হয়ে রয়েছে, জুতা স্যান্ডেল পরে রয়েছে। তো আওয়ামী লীগ কিন্তু একটা ফ্যাসিস্ট যে রাজনৈতিক দল এবং তাদের রাজনীতি যে ফ্যাসিস্টের চরিত্র, স্বৈরাচারী চরিত্র, হিটলারি চরিত্র, এবং তারা যে আজকে নব্য হিটলারের ভূমিকা অবতীর্ণ হয়েছে, বিশেষ করে প্রধানমন্ত্রীর কথাবার্তা শুনলে সেটাই মনে হয় আওয়ামী লীগের নেতাকর্মীদের, ছাত্রলীগের নেতাকর্মীদের কথাবার্তা শুনলে সেই জার্মানি, ইটালি, নাৎসিদের, এই ফ্যাসিস্টদের প্রতিধ্বনি তাদের কথাবার্তাতে শোনা যায় যে তারা ছাড়া এই দেশে কেউ থাকতে পারবে না, শেখ হাসিনাকে নেতা মেনেই দেশে থাকতে হবে, বঙ্গবন্ধুর গুণগান গাইতে হবে এবং তারা যেটা বলবে করবে সেটাই সঠিক। এই যে মানুষ আহতটাতে জুতা স্যান্ডেল পরে রয়েছে। তারপর এই যে দেখছেন যে ছাত্রলীগের একজন ক্যাডার বন্দুক উঁচিয়ে গুলি করছে, যেটি আমি গত কয়েকদিন লাইভে বলছিলাম যে 2018 সালে আমরা যখন আন্দোলন করি তখনও আপনার সেই সময় আপনার এই আমাদের উপরে 8ই এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে গুলি চালিয়েছিল ছাত্রলীগের তৎকালীন ক্যাডার ইমতিয়াজ বুলবুল বাপ্পি, কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি, সহসভাপতি ছিলেন, মহসিনুল ছাত্রলীগের সহসভাপতি ছিলেন, হ্যাঁ মেহেদী হাসান, সানি। এবং এই যে দেখেন এরা বঙ্গবন্ধুর সৈনিক, এরা মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি হিসেবে নিজেদেরকে দাবি করে এবং শেখ হাসিনা এদেরকে তৈরি করছে আজকে এই যে মেয়েদেরকে এইভাবে পেটাচ্ছে, লাঞ্ছিত করছে। তো আজকে এই যে বিকৃত মস্তিষ্কের একটা রাজনৈতিক দল তৈরি করছে আওয়ামী লীগ এবং শেখ হাসিনা, যাদের কাছে আজকে দেশের মা বোনেরা নিরাপদ নয়, আজকে আমাদের কোমলমতি শিক্ষার্থীরা নিরাপদ নয়, রক্ত দিচ্ছে, আজকে ফোন দিয়ে কান্নাকাটি করছে, ঢাকা মেডিকেলে আতঙ্কে আছে, চিকিৎসা নিতে পারছে না, অনেকের হাত ভেঙেছে, পাও ভেঙেছে, মাথার সিটি স্ক্যান প্রয়োজন, নাক ফেটেছে। তো এই শিক্ষার্থীরা কে কোথায় চিকিৎসা নিচ্ছেও আমরা জানি না, কারণ হঠাৎ করে এই শিক্ষার্থীদেরকে কে চিকিৎসার সহায়তা দেবে, কে তাদের এই পাশে দাঁড়াবে। আজকে অনেক শিক্ষার্থীরা আপনার হলে এই যে আন্দোলন করার কারণে, নেতৃত্ব পর্যায়ে থাকার কারণে হলে ঢুকতে পারছে না। তো আমি সর্বস্তরের মানুষকে বলবো, সবাইকে বলবো যার যার জায়গা থেকে এই আন্দোলনের প্রতিবাদীদেরকে, এই বিপ্লবীদেরকে
তাদের স্পিড ধরে রাখার জন্য আমাদের সর্বাত্মক এবং সর্বোচ্চ সব ধরনের সহযোগিতা আমাদেরকে করতে হবে। আপনারা অনেকে আসলে বুঝেন না, না বুঝে সহজ সরল জায়গাতে একটা মন্তব্য করছেন বা আমাকে মেনশন দিচ্ছেন যে নূর ভাই আপনাকে তো দেখতেছি না এই আন্দোলনে। বন্ধুগণ, প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি যে 2018 সালে আমার ছাত্রত্ব শেষ হয়েছে। তো কাজেই এখন তো আমি 18 থেকে আজকে 24, এই 5 বছর ধরে আমার ছাত্রত্ব নাই। সুতরাং শিক্ষা প্রতিষ্ঠানে গিয়ে আন্দোলন করাটা আমার জন্য শোভনীয় না। হ্যাঁ, অনেকে বলছেন যে ছাত্রলীগের যারা ভাই তারা তো আপনার চেয়েও সিনিয়র। হ্যাঁ, ছাত্রলীগের এই যে 4 জন কেন্দ্রীয় সভাপতি, সেক্রেটারি, বিশ্ববিদ্যালয়ের সভাপতি, সেক্রেটারি, এর মধ্যে শুধুমাত্র ছাত্রলীগের বর্তমান সেক্রেটারি যে সৈকত, ও আমাদের ইয়ারমেট, আর বাকিগুলো আমাদের 3, 4, 5, 6 বছরেরও সিনিয়র। এখন তারা এই ছাত্র রাজনীতি করতে নিজেরা আদুবাইয়ের ভূমিকা অবতীর্ণ হয়েছেন। তাদের ব্যক্তিত্ব চরিত্র বিসর্জন দিয়ে তারা অছাত্র হয়েও হলে থেকে মাদকের ব্যবসা বাণিজ্য করেন, টেন্ডারবাজি করেন টাকা পয়সা কামানোর জন্য। এবং তারা যেহেতু দীর্ঘদিন ছাত্র রাজনীতি করেছে বা ছাত্রলীগের গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন, কাজেই রামদাও চালানো, অস্ত্র চালানো, এই সমস্ত ট্রেনিং তারা নিয়েছেন এবং তাদের নেতাকর্মীদেরকে ট্রেনিং দেওয়া লাগবে। এই কারণে তারা এই বছরের পর বছর ছাত্রত্ব না থাকার ফলেও তারা বিশ্ববিদ্যালয় থেকে এই সমস্ত গুন্ডামি মাস্তানি করতে পারেন। কিন্তু আমরা তো একটা ব্যক্তিত্ব নিয়ে রাজনীতি করি, আমাদের মানুষের প্রতি একটা কমিটমেন্ট আছে, আমাদের কথা কাজে একটা বাস্তবতার মিল থাকতে হয়। সেই জায়গা থেকে এখন আমি চাইলেই বিশ্ববিদ্যালয় থেকে আন্দোলন ওইভাবে করতে পারি না। তারপরে এটা ঠিক 28 বছর পরে ডাকসু নির্বাচন হয়েছে, এখনো ডাকসুতে নির্বাচন হয় নাই। ছাত্র সমাজের প্রতিনিধি হিসেবে, তরুণ হিসেবে আমরা এখনো ছাত্রদের যে কোনো যুক্তি এবং ন্যায়সঙ্গত অধিকার আদায়ের জন্য আমরা সর্বোচ্চ ত্যাগ স্বীকার করতে, সংগ্রামের জন্য আমরা প্রস্তুত আছি। 18 সালে এই যে আমাদের সহযোদ্ধা রাশেদ খান সহ আমরা সে সময় হামলার শিকার হয়েছিলাম, কি বর্বর আক্রমণের শিকার হয়েছে। অনেক সময় পরিস্থিতির কারণে শিক্ষার্থীরা আন্দোলনে শুরুর দিকের মতো ওইভাবে আসতে পারেনি, তারপরেও কিন্তু আমরা আন্দোলন চালিয়ে গেছি। তো এই যে আমাদের অনুজদের উপরে হামলা, এই তরুণদের পাশে দাঁড়ানোর জন্য, তরুণদের এই বিপ্লবকে সফল করার জন্য, এবং এই যে একটা যৌক্তিক এবং ন্যায়সঙ্গত আন্দোলন সারা দেশের মানুষ, সমস্ত আপনার বিশ্বে বাংলা ভাষাভাষী মানুষ যারা ছড়িয়ে ছিটিয়ে আছে, যৌক্তিক এবং ন্যায়সঙ্গত দাবিকে সমর্থন করছে। অনেকে সরকারি দলের পদ ত্যাগ করছে যে প্রধানমন্ত্রীর এই মন্তব্যের কারণে, কারণ তিনি যে অসহিষ্ণু মন্তব্য করেছেন, বেটা তোকে তো বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেওয়া উচিত। হ্যাঁ, এই সমস্ত কথা এটা কখনোই একটা প্রধানমন্ত্রীর ভাষা হওয়া উচিত না। যাই হোক, আমরা যেটা বলেছিলাম যে এই আন্দোলনটা শিক্ষার্থীদের একটা শান্তিপূর্ণ আন্দোলন, একটা অসহিষ্ণু, একটা অহিংস আন্দোলন। সরকারের এই উচ্চ পর্যায়ের লোকেদের কথাবার্তার ফলেই শিক্ষার্থীরা ক্ষুব্ধ হয়েছে, প্রতিক্রিয়া দেখিয়েছে, এবং সরকার সংঘবদ্ধভাবে এই শিক্ষার্থীদের উপরে বর্বরতা চালিয়ে দেশের মানুষকে বৃদ্ধাঙ্গুলি দেখাতে চেয়েছিল, ভয়ভীতি দেখানো চেষ্টা করেছিল যে দেখো ছাত্ররা জেগে উঠেছিল। সমস্ত বিশ্ববিদ্যালয় কলেজ তারা এই যে 3-4 দিন বাংলা ব্লকেট কর্মসূচি পালন করেছে, সরকারের একটা চুলও নাড়াতে পারে নাই। সরকার কোনো ছাড় দিবে না, কারণ সরকার এই হিটলারি চেতনায়, এই ফিরাউন নমরুদের চেতনায় উদ্বুদ্ধ হয়ে তারা বাংলাদেশে আজকে ফিরাউনি নমরুদি শাসন ব্যবস্থা, হিটলারি শাসন ব্যবস্থা কায়েম করতে চায়। তো আমরা যারা গণতন্ত্রের পক্ষের শক্তি, যারা জনতার কণ্ঠস্বর, যারা জনগণের দাবি দেওয়া আদায়ে যারা একটা গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণ করার জন্য, মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার আলোকে একটা বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য যারা এই আজকে যুগ যুগ ধরে লড়াই সংগ্রাম করে যাচ্ছে, আজকে 17টি বছর এই ফাঁসিবাদের জাতাকলে দেশের জনগণ পিষ্ট হচ্ছে। একদিকে এই কোটা সংস্কার আন্দোলন, ছাত্রদের উপরে হামলা, আরেকদিকে মানুষের নীরব কান্না, জিনিসপত্রের দাম দাউ দাউ করে বাড়ছে, মাংসের গায়ে হাত দেওয়া যাচ্ছে না, সবজিও কিনে খাওয়া যাচ্ছে না। এই রকমের একটা বাস্তবতায় সরকার দেশের সাথে, ভারতের সাথে চুক্তি করে দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে খর্ব করেছে। চীন থেকে ভিক্ষা আনতে গিয়ে তাদেরকে লাথি দিয়েছে, ভিক্ষাও দেয় নাই, ভিক্ষা কোনো সহযোগিতা করে নেই। এই রকমের একটা জনবিচ্ছিন্ন সরকার, একটা কর্তৃত্ববাদী সরকার যারা পুরো দেশে একটা নৈরাজ্য তৈরি করছে, দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে, এবং তারাই যার বিরুদ্ধে কথা বলছে তাদের উপরে হামলা চালাচ্ছে, তাদের কণ্ঠ রোধ করার জন্য মামলা দিচ্ছে, হুমকি দিয়ে, বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে মিথ্যা অপপ্রচার, প্রোপাগান্ডা চালিয়ে আজকে সমাজকে, রাষ্ট্রকে বিভক্ত করাচ্ছে, ঘৃণা, হিংসা, বিদ্বেষ ছড়াচ্ছে। তাই আমরা নাগরিক হিসেবে আমরা এর প্রতিবাদ করা দরকার, আমরা চুপ থাকতে পারি না। 2018 সালে কোটা সংস্কার আন্দোলনের সেই সময় আহ্বায়ক ছিলেন হাসান আল মামুন, ভারপ্রাপ্ত অফিসার রাশেদ খান। আমরা সে সময় দেখেছেন, আপনারা হ্যাঁ কাছ থেকে একটু দেখেন, নেতৃত্ব দিয়েছিলাম। অমানবিক একটি ছবি। ওহো, এই মেয়েটা আমি জানি না হয়তো একটু শারীরিকভাবে চ্যালেঞ্জ কিনা, মানে প্রতিবন্ধী কিনা, দেখেন সেই মেয়েটাকেও ছাড়ে নাই। তো এইটা আমি নিশ্চয়ই রাশেদ ভাইয়ের মনে থাকার কথা, এবং আপনারাও যারা দেখছেন আপনাদেরও মনে থাকার কথা। ছাত্রলীগ এবং আওয়ামী লীগের যে এই ফ্যাসিস্ট চরিত্র, এই অমানবিক চরিত্র এবং তাদের যে বর্বরতা, এইটা কিন্তু আজকে নতুন না। 2006 সালে তারা ওই লগি বৈঠে দিয়ে মানুষ
পিটিএ মেরে তার উপরে নৃত্য করেছিল, উল্লাস করেছিল। 2018 সালেও আন্দোলন করার সময় এই শহীদ মিনারে এফবিএস ফ্যাকাল্টির মেয়ে ছিল আপনার এই সাফা, তারপরে সাফার সাথে আরো একটা লুবনা, তারপর আমাদের লুৎফুল্লাহ লুমা ইডেন কলেজের পরে, তাদেরকে লাঞ্ছিত করেছিল। শহীদ মিনার থেকে আসার পথে সিএনজিতে আমাদের এই যে মরিয়ম মান্নার নামে যে মেয়েটি আলোচিত, সেই মেয়েকে আপনার যৌন হয়রানি করেছিল সিএনজির মধ্যে। সে এমন ভাবে বলছে যে তার কোথায় কোথায় হাত দিয়েছে তিনি লজ্জা বলতে পারছেন। আজকে এই মানে ফ্যাসিস্ট চরিত্র আজকে এই লীগের নেতা কর্মীরা এই শেখ হাসিনা অনুসারে আজকে ধারণ করেছে। ওই যে আপনার সিলেটে যে বউ নিয়ে ঘুরতে এসে সেখান থেকে কেড়ে নিয়ে গণধর্ষণ, খুলনায় বান্ধবীরা দুই বান্ধবী ঘুরতেছে সেখান থেকে ছাত্রলীগের তারা নামিয়ে গাড়ি থেকে ধর্ষণ করছে। তো এখন ভবিষ্যতে আমাদের মা বোন আমাদের কি পরিস্থিতি হবে আমরা এটা জানি না। তো যতক্ষণ পর্যন্ত শক্তি আছে প্রতিবাদ প্রতিক্রিয়া তো দেখাতে হবে। আগামীকালকে সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে আমরা যারা 2018 সালে আন্দোলন করেছিলাম সেই সংগঠকদের পক্ষ থেকে বিভিন্ন শ্রেণী পেশার নাগরিকদেরকে আমরা আহ্বান জানাচ্ছি যে আমরা একটা নাগরিক প্রতিক্রিয়ার আহ্বান জানাচ্ছি। অর্থাৎ বাংলাদেশের নাগরিক হিসেবে আমরা যে ভ্যাট দেই, ট্যাক্স দেই, এই ভ্যাট ট্যাক্সের পয়সায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের বেতন হয়। বিশ্ববিদ্যালয়ের হল প্রভোস্ট শিক্ষকরা আজকে নিজের স্বার্থ আদায়ে ধান্দাবাজির জন্য আজকে নিজের আন্দোলন করছে। ছাত্ররা মার খাচ্ছে, রক্ত ঝরাচ্ছে, তারা ছাত্রদের পাশে দাঁড়াচ্ছে না, বরঞ্চ ছাত্রদের এই আন্দোলনকে নৎসাৎ করতে, ছাত্রদের আন্দোলনকে বানচাল করতে তারা আজকে সরকারের প্রশাসনের সাথে মিটিং করছে। ছাত্রদেরকে বলছে বাবা তোমরা হলে চলে আসো, তোমরা যে অনেকদিন ধরে আন্দোলন করছো, কেন আন্দোলন করছো? তোমাদের সুযোগ সুবিধার জন্য, আর্থিক সুযোগ সুবিধা, বেতনের সুযোগ সুবিধা, তোমরা ছাত্রদেরকে বলছো ফিরে যেতে। আজকে এই হচ্ছে আজকের এই শিক্ষকদের চরিত্র। অবশ্যই সব শিক্ষক এরকম না, এটা আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। কারণ আগামীকালকের এই প্রোগ্রামের জন্য ইতিমধ্যে আমরা বেশ কিছু শিক্ষকদের সাথে কথা বলেছি, তারা অনেকে আসবেন এই সংহতি রাখার জন্য। তো আজকে এই যে ছাত্রদের এইরকম একটা ছাত্র বিপ্লব, এইরকম একটা তারুণ্যের বিপ্লব, একটা বিদ্রোহ বাংলা ব্লকেট বাংলাদেশের রাজনীতিতে একটা নতুন যে আলোচনার তৈরি করেছে, একটা দৃষ্টান্ত স্থাপন করেছে যে জাতীয় পর্যায়ে থেকে অনেক ক্ষেত্রে এই রকমের আন্দোলন করা সম্ভব হয়নি, সেটি ছাত্ররা দেখিয়েছে। এই আপনার ফ্যাসিস্টের জল কামানের উপরে উঠে তারা উল্লাস করেছে, এর মাধ্যমে তারা তাদের প্রতিবাদের ভাষা জানান দিয়েছে, যেটা কাজী নজরুল ইসলামের যে কবিতার লাইন, যে জাহান নামে বসিয়া হাসি পুষ্পের হাসি। তো এইরকম একটা বন্দুকের নলের মুখে দাঁড়িয়েও কিন্তু ছাত্ররা প্রতিবাদ করেছে। ছাত্ররা পুলিশের ব্যারিকেড ভেঙে রাজপথে দাঁড়িয়েছে। আমি আন্দোলনকারী শিক্ষার্থীদের, আমাদের ভাই বোনদেরকে বলবো, আমি তোমাদেরকে আগেও পরামর্শ দিয়েছিলাম যে কঠোর কর্মসূচি থেকে সরে এসে নরম কর্মসূচি সরকার তোমাদেরকে দুর্বল করবে, তোমাদের আন্দোলনকে বানচাল করবে, আন্দোলনকে ভণ্ডুল করার চেষ্টা করবে। সো তোমাদের প্রতি সমগ্র জাতির, দেশবাসীর সমর্থন আছে, তোমাদেরকে ঘুরে দাঁড়াতেই হবে, তোমাদেরকে ঘুরে দাঁড়াতেই হবে, এই আন্দোলন সফল করতে হবে। এবং আমাদের জায়গা থেকে আমরাও সাবেক ছাত্র নেতৃবৃন্দ থেকে শুরু করে জাতীয় পর্যায়ের নেতৃবৃন্দ সকলকে নিয়ে তোমাদের এই যৌক্তিক আন্দোলনের আমরা পাশে আছি। বিশেষ করে সকলকে, দলমত নির্বিশেষে সকলকে আগামীকাল সকাল এই 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই যে কোটা সংস্কার আন্দোলন একটা ন্যায্যতা, একটা ন্যায্য বিষয় এবং ছাত্রদের প্রতি যে অন্যায়ভাবে হামলা করা হয়েছে এর প্রতিবাদে নাগরিকদের পক্ষ থেকে একটা প্রতিবাদ জানানোর জন্য, প্রতিক্রিয়া জানানোর জন্য আমরা 11টায় এই কর্মসূচি দিয়েছি। আমরা সকলকে উপস্থিত হওয়ার জন্য আহ্বান জানাবো। যেহেতু এই রাত্র অল্প সময়ের মধ্যে তাৎক্ষণিক এই সিদ্ধান্ত নেওয়া, কারণ হাসপাতালের বেডে আমাদের ভাইরা কাতরাচ্ছে, টাকার জন্য ফোন দিচ্ছে, অনেককে এক্সরে করা লাগবে, সিটি স্ক্যান, এই সেই ফোন দিচ্ছে বারবার, সেখানে খোঁজখবর নিতে হবে, যেতে হবে। তো আমরা সবাইকে জানিয়ে দিচ্ছি যে যেখান থেকে পারেন এই কর্মসূচিতে অংশ নেবেন। এই কর্মসূচি বাংলাদেশকে রক্ষার কর্মসূচি, এই কর্মসূচি এই গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের পক্ষে এই কর্মসূচি অন্যায়ের বিরুদ্ধে, অবিচারের বিরুদ্ধে, এই কর্মসূচি ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে, এই কর্মসূচি ন্যায্য অধিকার আদায়ের পক্ষে। দলমত বিশেষে সকলে এখানে অংশগ্রহণ করবেন এবং লাইভটি শেয়ার করে আমাদের কথাগুলো সকলের কাছে পৌঁছে দিবেন, সেটা আহ্বান জানাই। আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক রাশেদ ভাই আর একটু নতুন কিছু বলতে চাচ্ছেন। আচ্ছা, আমি বেশি কথা বাড়াবো না। আপনারা দেখেছেন যে আজকে শিক্ষার্থীরা কিভাবে আহত হয়েছে। আমরা আজকে শিক্ষার্থীদেরকে দেখতে গিয়েছিলাম এবং আরো যারা আছে বিভিন্ন জায়গায়। একটা লেটেস্ট ভিডিও এসেছে, এই যে দেখেন পুলিশ এবং ছাত্রলীগ এই যে ঢাকা মেডিকেলে
ওই আন্দোলনকারীদেরকে যারা সহযোগিতা করতে গিয়েছে বা যাচ্ছে তাদেরকে যে পেটাচ্ছে, টেনে টেনে বের করতেছে। আজকে পাকিস্তান, অনেকে বলছেন যে পাকিস্তান আমলের চেয়েও বাংলাদেশের যে বর্তমানে এই ফ্যাসিস্ট শক্তি খারাপ অবস্থা করেছে সেটার একটা দৃষ্টান্ত যাচ্ছে। হসপিটালে মানুষের চিকিৎসা নেওয়ার অধিকারটুকু আজকে তারা দিচ্ছে না, এতটা তারা বর্বর, অসভ্য, অমানুষে পরিণত হয়েছে। তো বিশেষ করে আরেকটা বিষয় আমি আন্দোলনকারীদেরকেও বলেছিলাম, বিশেষ করে রাজনৈতিক ক্ষেত্রে বক্তব্য, রেটরিক, এটার প্রতি খেয়াল রাখতে হবে যে প্রধানমন্ত্রী যখন জেনারেলি সবাইকে রাজাকার বলছেন, যে রাজাকারের ছেলেমেয়েরা কোটা পাবে, নাতিপুতির, এমনকি সেখানে যে একটু খুঁচিয়ে দিয়েছেন মূলত এই যে প্রভাস আমিন নামক একজন সাংবাদিক, এটিএন নিউজের সাংবাদিক, উনি লেখালেখি করেন মাঝে মাঝে, এটিএন নিউজের টকশো দেখি, সেই সাংবাদিক মূলত, এবং আরেকজন বোধহয় 71 টিভির ফারজানা রূপা, তারা এই বিষয়টাকে উস্কে দিয়েছেন এবং প্রধানমন্ত্রী সেটাতে আগুনে ঘি ঢেলেছেন, এই সবাইকে এভারেজ রাজাকার বলে। তখন ছাত্ররা প্রতিবাদ করে বলেছে যে প্রধানমন্ত্রী রাজাকার বলছে, হ্যাঁ আমরা রাজাকার। তারপরে আবার কি স্লোগান দিয়েছে, যে তারা বলছে যে তুমি কে, আমি কে, রাজাকার রাজাকার। কে বলেছে? স্বৈরাচার, যে একটা স্বৈরাচার সরকার, একটা ফ্যাসিস্ট সরকার, একটা জনবিচ্ছিন্ন সরকার, স্বাধীন বাংলাদেশ একটা লেন্দুব দর্জি ভারতের দাবেদার একটা ফ্যাসিস্ট শক্তি। ছবি দেখেন, এই যে পিস্তল হাতে গুলি চালাচ্ছে, ওইটা আমিও দেখিয়েছিলাম। তো এই ভারতের দাবেদার নিজ দেশের ডাকাতের ভূমিকা অবতীর্ণ হয়েছে, খুনির ভূমিকা অবতীর্ণ হয়েছে, মানবতা বিরোধী অপরাধ, যিনি ক্ষমতার মসনদ দখল করার জন্য আজকে এই 17টি বছর ধরে জনগণের উপর অত্যাচার নির্যাতন চালিয়ে যাচ্ছেন, তিনি তার পছন্দ হচ্ছে না, অন্যদেরকে রাজাকার বানিয়ে দিচ্ছেন। তো শিক্ষার্থীরা তো উপযুক্ত স্লোগান দিয়েছে যে আমাদেরকে রাজাকার কে বলেছে? স্বৈরাচার, যে স্বৈরাচার আমাদেরকে রাজাকার বলেছে। আবার দেখলাম তারা আবার স্লোগান ঘুরিয়ে বলেছে, আবার প্রতিবাদ জানিয়েছে যে তুমি নও, আমি নই, রাজাকার রাজাকার, রাজাকার, কে রাজাকার, তুই রাজাকার। প্রকারান্তে প্রধানমন্ত্রীকে তারা এই কথা বলেছে। অবশ্যই যেই প্রধানমন্ত্রী আপনার জনগণের বিরুদ্ধে বলতে পারে, জনগণকে তুচ্ছ তাচ্ছিল্য বলতে পারে, জনগণকে নিয়ে কটূক্তি করতে পারে, জনগণের প্রতি যার ন্যূনতম শ্রদ্ধাবোধ নাই, সেটা আপনার অবশ্যই আপনার সেখানে জনগণেরও প্রধানমন্ত্রীকে নিয়ে সমালোচনা করার অধিকার আছে, প্রধানমন্ত্রীর এই কথার প্রতিবাদ জানানোর অধিকার আছে, প্রতিক্রিয়া দেখানোর অধিকার আছে। তাই আমরা সকলকে অনুরোধ করব, এই সময় এই বাংলাদেশের অস্তিত্ব রক্ষার জন্য, দেশের মানুষের ভবিষ্যৎ রক্ষা করার জন্য, তরুণ প্রজন্মের ভবিষ্যৎ রক্ষা করার জন্য আগামীকাল সকাল 11টায় দলমত নির্বিশেষে আপনারা প্রেস ক্লাবে সমবেত হবেন নাগরিক প্রতিক্রিয়া জানাতে। আমরা যতই প্রতিকূল পরিস্থিতি হোক না কেন, প্রতিকূল পরিস্থিতিতে আমাদেরকে দাঁড়াতে হবে এবং প্রতিরোধ আমাদেরকে গড়ে তুলতে হবে। আমরা বসে থাকতে পারি না। ফেসবুকে শুধুমাত্র যে আহা কি হয়েছে, ছাত্রদের উপরে হামলা হয়েছে, নিন্দা জানাই, এই সমস্ত সস্তা কথাবার্তা না বলে সকলকে আমরা অনুরোধ জানাবো যে আপনারা এই প্রেস ক্লাবের প্রোগ্রামে সামিল হন। আমরা একটা জিনিস দেখি যে যখন একটা বিষয় ওঠে, আমাদের এই একদল মানুষ যারা শুধুমাত্র সোশ্যাল মিডিয়াতে সান্ত্বনার বাণী চালিয়ে যান, ভাই এগিয়ে যান, ভাই আপনারা পারবেন, আপনার জাতির ভবিষ্যৎ, আপনাদেরকে দাঁড়াতে হবে, আর আপনারা বসে বসে আঙ্গুল চুষবেন, কথাটা মাইন্ড করেন না, কষ্ট নেন না। এই জন্য বলছি যে শুধুমাত্র এই ফেসবুকে বাহাবা না দিয়ে এই আগামীকালকের প্রতিবাদে সামিল হন। হামলা মামলা, এই দেশ থেকে কে এই হামলা মামলা থেকে রেহাই পেয়েছে? 2000 এই যখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের এই আপনার ব্যাটের বিরুদ্ধে যে আন্দোলন হয়, ব্যাট বিরোধী আন্দোলন করতে গিয়ে ছাত্ররা হামলার শিকার হয়েছিল। 2018 সালে কোটা সংস্কার আন্দোলন করতে গিয়ে আমরা হামলার শিকার হয়েছিলাম। 2018 সালের একই বছরে নিরাপদ সড়ক আন্দোলন করতে গিয়ে আমার ভাই বোনেরা ধানমন্ডিতে, ইস্ট ওয়েস্টের সামনে, এই শাহবাগে, বিভিন্ন জায়গায়, ফেনীতে, রংপুরে, চট্টগ্রামে আজকেও হামলা হয়েছে। এবং ওই 18 সালে সেই নিরাপদ সড়ক আন্দোলনে ছাত্রলীগের হাতুড়ি হেলমেট বাহিনীর তাণ্ডব পুরো দেশবাসী দেখেছে। তো এই দেশে কে এই ফ্যাসিবাদীদের আক্রমণ, হামলা মামলা থেকে রেহাই পেয়েছে? তো হামলা দেখে হাত গুটিয়ে বসে থাকবেন, ঘরে বসে ফেসবুকে স্ট্যাটাস দিবেন, এইটাই কি আমাদের নাগরিক দায়িত্ব? এরকম আহাম্মক নাগরিকদের দিয়ে এই দেশের পরিবর্তন হবে না, এরকম ননসেন্স নাগরিকদের দিয়ে, মানুষ দিয়ে এই দেশের পরিণত হবে না। আজকে হাইকোর্ট থেকে বলছে যে দেশকে তো জাহান্নাম বানিয়ে ফেলছেন, নাগরিকদের প্রতিক্রিয়া নাই, আমাদের প্রতিক্রিয়া নাই। বিদ্যুতের দাম বাড়ে, গ্যাসের দাম বাড়ে, চাউলের দাম বাড়ে, ডাইলের দাম বাড়ে, আমরা ফেসবুকে স্ট্যাটাস দিয়ে বলছি যে এইভাবে দেশ চলে। বাসে বসে আপনার একজন আরেকজনকে বলছে কি হচ্ছে দেশে। আমাদের অধিকার আদায়ের জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে, আমাদের ভাই বোনের আক্রান্ত হচ্ছে তাদের পাশে দাঁড়াতে হবে, বিপ্লবকে সফল করার জন্য বিপ্লবীদের সহযোগিতা করতে হবে, তাদের পাশে দাঁড়াতে হবে দলমত নির্বিশেষে। তাই সকলকে আমি বলবো, আন্দোলনকারী ছাত্রদেরও কর্মসূচি রয়েছে, তারা আলাপ আলোচনা করে তারা কর্মসূচি দিবে, সেখানেও আমাদেরকে দাঁড়াতে হবে।
হবে এবং এই যে আগামীকালকে আমরা যে সকল নাগরিক, আলটিমেটলি তো আমরা এই দেশের নাগরিক, এই যে কোটা সংস্কার আন্দোলনের ন্যায্যতার প্রতি আমাদের সংহতি এবং এই হামলার প্রতিবাদ করার জন্য, নিন্দা জানানোর জন্য যে আমরা দলমত নির্বিশেষে যে একটা নাগরিক প্রতিক্রিয়ার আয়োজন করেছি, সেখানে আপনারা সবাই সম্পৃক্ত হন। সকাল 11টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই আহ্বান রেখে আমার বক্তব্য শেষ করছি। জি ধন্যবাদ। অনেকে আমরা যখন যে কোনো লেখালেখি করি বা লাইভ করি, অনেকে বলেন যে ভাই আপনারা মাঠে নামেন। তো আমরা আগামীকাল মাঠে নামতেছি। হ্যাঁ, আমরা সবসময় আসি। আমাদেরকে কখনো দেখবেন যে ঝুঁকি যেখানে, অন্তত আমরা সেখানে আসি। 28 অক্টোবরের পরে বাংলাদেশের কোন দল, কোন সংগঠন কতটুকু রাজপথে ছিল আর আমরা কতটুকু ছিলাম, যারা রাজনীতির খোঁজখবর রাখেন তারা কিন্তু জানেন। তো আমি বেশি কথা আর বলতে চাই না, আমাদের সভাপতি বলেছেন। আমি জাস্ট এতটুকু বলবো, অসংখ্য নারী শিক্ষার্থী, অসংখ্য সাধারণ শিক্ষার্থী আহত হয়েছে। কারোর যদি চিকিৎসার কোনো ধরনের সমস্যা হয়, আমরা তাদের পাশে রয়েছি। আমরা দুটি, হ্যাঁ, আমরা আমাদের এই পেজে দুটি নাম্বার দেওয়া আছে, ছাত্রনেতা আমি দুটি নাম্বার আপনাদেরকে বলে দিচ্ছি। ছাত্রনেতা ইয়ামিন, তার নাম্বারটি হলো 01306417181। ইয়ামিনের সাথে যোগাযোগ করে চিকিৎসার ব্যাপারে আমাদের সাথে আলোচনা করতে পারেন। আরেকটি নাম্বার হলো নাহিদ, তার নাম্বারটি হলো 01400822035। এই নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আমাদের সাধ্য অনুযায়ী আপনাদের চিকিৎসার জন্য যতটুকু যা করা দরকার সেটি আমরা ইনশাল্লাহ করার চেষ্টা করব। আগামী একটা বিষয় হচ্ছে যে ডাক্তারও যারা আছেন, আমরা মনে করি যে ইয়ামিন এবং নাহিদদের সাথে সমন্বয় করে আমাদের সাপোর্টার, তারা একটু পাশে দাঁড়াতে পারে। এত ছাত্র আহত হয়েছে, এদের চিকিৎসাটা দরকার, সুচিকিৎসাটা দরকার। এবং দেখা যায় যে ভয়ভীতি, আতঙ্কের কারণে অনেকে চিকিৎসা নিতে পারছে না, অনেকে সাপোর্ট নাই। কাজে আমরা বিশেষ করে আমাদের বন্ধু প্রতিম সংগঠন, অন্যান্য নেতৃবৃন্দের সাথে আলাপ আলোচনা করে যে ছাত্রদের চিকিৎসার আগে নিশ্চিত করতে হবে এবং আহত ছাত্রদের পাশে দাঁড়াতে হবে। এবং একই সাথে তারা যেই দাবিতে রাজপথে যে প্রতিবাদের দাবানল জ্বালিয়েছে, সেই দাবি আমরা 18 সালে আদায় করেছিলাম। অবশ্যই আমরা জীবিত থাকলে সেই দাবি আদায়ে সর্বাত্মক কর্মসূচি নিয়ে, সর্বোচ্চ কর্মসূচি নিয়ে আমরা বরাবরের মতোই রাজপথে থাকবো ইনশাআল্লাহ। হ্যাঁ, আরেকটি বিষয় বলে শেষ করব, সেটি হলো 18 সালে জাফরুল্লাহ স্যার ঘোষণা দিয়েছিলেন কোটা সংস্কার আন্দোলনে যারা আহত হয়েছে তাদেরকে গণস্বাস্থ্য হাসপাতালে ফ্রি চিকিৎসা দেওয়া হবে। যে সকল ডাক্তার এবং যারা হাসপাতালের মালিক, যারা জাফরুল্লাহ স্যার আগামীতে হতে চান, তাদের প্রতি আমাদের আহ্বান থাকবে এরকম ঘোষণা আপনারা দেন। এই ঘোষণাগুলো ছাত্রদেরকে অনুপ্রেরণা দিবে, আন্দোলন সংগ্রামে উজ্জীবিত করবে। সুতরাং কেউ যদি পারেন এই ঘোষণা দেন। আমরা আমাদের দলের পক্ষ থেকে বলছি, আমাদের যতটুকু সামর্থ্য রয়েছে আমরা এই শিক্ষার্থী বন্ধুদের পাশে আর্থিক সহযোগিতা, চিকিৎসা সহযোগিতা নিয়ে ইনশাল্লাহ থাকব। এবং আমরা যেহেতু এই আন্দোলনের লিগাসি বহন করি, 18 সালে আমাদের নেতৃত্বে আন্দোলন সফল হয়েছিল, সেই আন্দোলনের সফলতা এখন যদি সরকার চক্রান্ত করছে, ধরে রাখার দায়িত্ব আপনাদের। ইতিমধ্যে আমি খবর পেলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তারা প্রতিরোধ গড়ে তুলেছে, ছাত্রলীগ পিছু হটতে বাধ্য হয়েছে। সাধারণ শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা ভয় পেয়ে পিছু পা হবেন না। নারী শিক্ষার্থীদেরকে বলবো, আপনারা যদি জেগে ওঠেন, 8 এপ্রিল রাতে যখন আমাদের উপরে মুহুর্মুহু টিয়ার গ্যাস নিক্ষেপ করছে, রাবার বুলেট নিক্ষেপ করছে, তখন নারীদের হল থেকে রোকেয়া হলের গেট ভেঙে, সুপিয়া কামাল হলের গেট ভেঙে নারী শিক্ষার্থীরা সেই মিছিলে যোগদান করেছিল এবং সেই আন্দোলন সফল আন্দোলন হয়েছিল। নারীরা না জাগলে, নারীরা ওই প্রতিরোধ গড়ে না তুলতে পারলে এই আন্দোলন সফল করা যাবে না। নারী পুরুষ সবাই মিলে আমাদেরকে আন্দোলন ইনশাল্লাহ সফল করতে হবে। সবাই আন্দোলনে নামুন, আমাদের পিছনে সরে যাওয়ার কোনো সুযোগ নাই। এই আন্দোলন সফল করতে হবে। আশা করি সাধারণ শিক্ষার্থীরা এই আন্দোলন যতই কষ্ট হোক, যতই প্রতিরোধ সংগ্রাম গড়ে তোলা দরকার হোক না কেন, তারা ইনশাল্লাহ এই আন্দোলন সফল করবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে, নুরুল হক নূর ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র হিসেবে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপর সেই আস্থা বিশ্বাস রয়েছে। আমাদের অনুজরা ইনশাআল্লাহ প্রতিরোধ গড়ে তুলবে এবং এই আন্দোলন ইনশাআল্লাহ তারা সফল করবে। ধন্যবাদ। একটা শেষ কথা, যেহেতু আসলে একটা হচ্ছে অনেক আপডেট নিউজ আসতেছে প্রতিনিয়ত মেসেজে। তো এই মুহূর্তে যেটা খবর পেলাম, ঢাকা বিশ্ববিদ্যালয়, যেটা আমাদের সংগ্রামী সাধারণ সম্পাদক বলল, শিক্ষার্থীরা ইতিমধ্যেই প্রতিরোধ করা শুরু করছে। শহীদুল্লাহ হল থেকে নাকি ছাত্রলীগ পিছু হটতেছে। তো অবশ্যই ছাত্রলীগের এই দুর্বৃত্ত বা গুন্ডামি মাস্তানি করে গুটি কয়েক ছাত্ররা, আর সাধারণ যারা অনেকে চাপে পড়ে ছাত্রলীগ করে, তাদের সবারই লক্ষ্য উদ্দেশ্য নিজে পড়াশোনা করে মেধার ভিত্তিতে একটা চাকরি নেওয়া। কারণ সবাই তো টেন্ডারবাজি কিংবা নেতার বাসায় বাজার করে দিয়ে, নেতার বাথরুম পরিষ্কার করে তারা তো আর ওই পদ পদবি নিয়ে ভবিষ্যতে ধান্দাবাজি চান্দাবাজি করবে না। যাদের ব্যক্তিত্ব আছে তারা তো
একটা রাজনৈতিক দল সমর্থন করে ওই হিসেবে 12,000 না, আপনার 1200 ছাত্র সক্রিয়ভাবে ছাত্রলীগ করে না, 1200 ছাত্র, তাহলে পুরো 40,000 শিক্ষার্থী, সাধারণ শিক্ষার্থী। কাজে যদি সাহস করে তারা প্রতিবাদ চালিয়ে যায়, সাহস করে যদি তারা প্রতিবাদ নামায়, হলগুলো থেকে যদি আওয়াজ তুলে যে বিশ্ববিদ্যালয়ে হলে সিট হবে, প্রশাসন এবং মেধার ভিত্তিতে ছাত্রলীগের আপনার দখলদারি হলে হলে চলবে না, যদি সিনা টান টান করে দাঁড়িয়ে যেতে পারে, পরিস্থিতি পাল্টে যাবে। এবং এই জাতির সমস্ত দুর্দিনে, সেটা 52 বলেন, 71 বলেন, 69 বলেন, 66, সমস্ত ক্ষেত্রে 90, 2007 সালে ছাত্ররাই পথ দেখিয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ে সবসময় পথ দেখিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়। আমাদের ছাত্র ভাইদের পাশাপাশি নারী শিক্ষার্থীদেরকে এগিয়ে আসতে হবে এবং এই আপনার ছাত্রদের সাথে থেকে তাদেরকে সাহস দিতে হবে, এইটা আমি অনুরোধ রাখবো। এবং আগামীকালকে আমরা 2018 সালের আন্দোলনকারীদের পক্ষ থেকে যে নাগরিক প্রতিক্রিয়া দলমত নির্বিশেষে